হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলবো। রিসেন্ট যে খেলাটি হলো বাংলাদেশ ভার্সেস হংকং, সেই ম্যাচের ভুল ত্রুটি সহ সকল ধরনের বিষয় এবং ভবিষ্যৎ নিয়েও আমরা আজকের ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমি কোনো ফুটবল বিশ্লেষক না, কিন্তু গত কয়েক বছর যাবৎ ফুটবল খেলা দেখে আসছি এবং ইউরোপিয়ান ফুটবল সহ ইন্টারন্যাশনাল যত ফুটবল আছে সব ধরনের খেলা আমি দেখি এবং এই ধারণা দিয়ে যতটুকু বুঝেছি এবং যতটুকু জ্ঞান আমার হয়েছে সেই জ্ঞান থেকে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি কথা বলতে চাই কালকের ফার্স্ট বেস্ট 11 নিয়ে। ভাই, একটা টিমে যেখানে ভালো ভালো প্লেয়ার, সমিত সোমের একটু ইনজুরি সমস্যা ছিল, বাট সে তো খেলেছে। যদি সে খেলবেই তাহলে আপনি কেন তাকে ফার্স্টে নামান নাই? আপনি সমিত সোমকে বেঞ্চ করছেন, আপনি ফাহমিদুলকে বেঞ্চ করছেন, আপনি জায়ানকে বেঞ্চ করছেন, আপনি জামাল ভুঁইয়াকে বেঞ্চ করছেন। জামাল ভুঁইয়া নেক্সটের জন্য সেকেন্ড হাফের জন্য ভালো খেলে, কিন্তু আপনি সমিত সোম, ফাহমিদুল, জায়ানকে বসিয়ে আপনি আপনার সিন্ডিকেটের ব্যবসা চালিয়ে বসুন্ধরা কিংসের 7 জন প্লেয়ারকে একাদশে রেখে কিভাবে আপনি ম্যাচ শুরু করেন? জায়ান যে রিসেন্টলি বাংলাদেশের হয়ে খেলার জন্য ডাক পেয়েছে, জায়ান খেলে লেফটে, যে সাদউদ্দিনের জায়গায় খেলে। আপনি জায়ানকে বসিয়ে সাদউদ্দিনকে খেলাচ্ছেন, কিন্তু ফার্স্ট হাফ পর্যন্ত যখন সাদউদ্দিন ভালো খেলছে না, তাহলে আপনি সেকেন্ড হাফের ফার্স্টেই জায়ান সহ সকল যে সমিত সোম, ফাহমিদুল, জামাল ভুঁইয়া সকলকে আপনি সাবস্টিটিউট করান। আপনি কেন 58 মিনিট পর্যন্ত বসে থাকবেন, যেখানে অলরেডি 47 মিনিটের মাথায় দ্বিতীয় গোল বাংলাদেশ হজম করে? ফার্স্ট হাফের অ্যাডেড টাইমে গিয়ে 48 মিনিটের মাথায় বাংলাদেশ প্রথম গোল হজম করে, যেখানে পুরো ভুল ছিল বাংলাদেশ দলের, মিসআন্ডারস্ট্যান্ডিং। ফাহিম কোথা থেকে এসে হেড দিয়ে বল কোথায় দেয় সে নিজেও জানে না, এবং সেখানে মিতুল বার্মা অবশ্যই তাকে এগিয়ে আসতে হতো। সে এগিয়ে না এসে বলের দিকে তাকিয়েছিল, যে সুযোগে হংকংয়ের প্লেয়ার এসে গোলটি করে। দ্বিতীয় গোলটা আপনি দেখুন, মিতুল বার্মা সেখানে যদি এগিয়ে যায় তাহলে সে সহজেই বলটি নিতে পারে, অথবা বল না নিলেও সে বলটি ব্লক করতে পারে, কিন্তু সে বলটি নেওয়ার জন্য না এগিয়ে দাঁড়িয়েছিল, যে কারণে শটের কারণে তার হাতের সাইড দিয়ে দ্বিতীয় গোলটি হয়। মিতুল বার্মার সম্পূর্ণ দোষ ছিল। এখানে আমি বলতে চাই আনিসুর রহমান জিকোর কথা, যে 2023-এর সাফে সেরা গোলকিপার নির্বাচিত হয়, সিন্ডিকেটের কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়, তার জায়গায় মিতুল বার্মাকে ঢোকানো হয়। কিন্তু মিতুল বার্মার বর্তমান যে পারফরমেন্স, গতকাল হংকং মোট 13টি শট করে, যার মধ্যে 5টি অন টার্গেট শট, 4টিতেই সে গোল কনসিড করে এবং একটি মাত্র শট সে সেভ করে। এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে আপনি যদি গোলকিপারের থেকে কিছু বেনিফিট না পান, তাহলে অবশ্যই আপনি ম্যাচ জিততে পারবেন না। আমরা ওয়ার্ল্ড কাপের ফাইনালে দেখেছি এমিলিয়ানো মার্টিনেজের একটি সেভের কারণেই ওয়ার্ল্ড কাপ জিতেছিল আর্জেন্টিনা। এ ধরনের ক্রুশিয়াল ম্যাচে আপনাকে অবশ্যই ভালো সেভ করতে হবে, না হলে আপনি ম্যাচ জিততে পারবেন না। এরপরে আসে খেলার ফরমেশন নিয়ে। খেলার কোনো ফরমেশনই কিছুই বুঝি নাই ভাই। হামজা ফার্স্টে শুরু করে ডিফেন্ডিং মিডফিল্ডে, দেন সে যায় রাইট ব্যাকে, তারপর আবার সে আসে সেন্টার ব্যাকে। আসলে কে কোথায় খেলছে সে নিজেই জানে না। খেলার কোনো ধরনের কোনো প্ল্যানিং, হাবিয়ার কাবরেরা তার কোনো প্ল্যানিং ছিল না। সে এতদিন ধরে কি প্ল্যানিং করছে এবং কি ধরনের গেম ফরমেশন সাজিয়েছে সে নিজেই ভালো জানে। আমরা ইউরোপিয়ান ফুটবল দেখে এবং ইন্টারন্যাশনাল যত সকল ফুটবল দেখে আমরা দর্শকরা একেবার তো পাগল না ভাই, কিছু তো বুঝি। মানুষ খেলায় 4-3-3 ফরমেশান, 4-2-1-3 ফরমেশান, মানে কি ফরমেশনটা ছিল ভাই? কালকে আপনি 2 সোহেল রানাকে খেলিয়েছেন, তারা সেন্টার মিডে খেলে নাকি তারা অ্যাটাকিং মিডে খেলে নাকি কোথায় খেলে, কে কোথায় খেলে সে নিজেই জানে না। মোরসালিনকে আপনি মাঝখানে খেলাচ্ছেন, আগের ম্যাচে আপনি রাকিবকে মাঝখানে খেলাচ্ছেন। এক সময় একজন যদি নাম্বার 9 আপনি খেলান, তাহলে আসলে প্লেয়াররা বুঝবে কিভাবে আপনি তাদের কাছ থেকে কী চাচ্ছেন? রাকিবকে আপনি কালকে খেলালেন রাইট উইংয়ে, তারা কিন্তু সিঙ্গাপুরের সাথে ম্যাচে রাকিব খেললো নাম্বার 9 পজিশনে। আপনি একটা বেস্ট 11 দিবেন, সেই বেস্ট 11-এর 11 জন তো বেস্ট প্লেয়ার হতে হবে। আপনি সাবস্টিটিউট যেসব বেঞ্চের প্লেয়ার তাদেরকে বেস্ট 11-এ রাখবেন এবং বেস্ট 11-এর প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখবেন। এ ধরনের সিন্ডিকেট যদি না থামে তাহলে কখনোই বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর অনেকে বলতে দেখলাম টাকার জন্য হামজা, সমিত সোম, ফেমের জন্য তারা আসছে বাংলাদেশে খেলার জন্য। ভাই, আপনি কি জানেন বাংলাদেশে এক ম্যাচ খেলে তারা কয় টাকা পায়? মাত্র 20,000 টাকা। হামজার লেস্টার সিটিতে দৈনিক ইনকাম কত জানেন?
প্রতিদিনের দৈনিক বেতন 3 লক্ষ টাকার বেশি। তার একদিনের বেতন দিয়ে পুরো বাংলাদেশের স্কোয়াডের ম্যাচ ফি হয়ে যাবে। হামজা, সমিত সোম, ফাহমিদুল এরা দেশের টানে খেলতে এসেছে। সমিত সোম কানাডা থেকে এত বড় একটি জার্নি করে কোনো রেস্ট না নিয়ে পরের দিনই অনুশীলন করে গতকাল সে ম্যাচ খেলতে নেমেছে শুধুমাত্র দেশের টানে। সেই দেশের টান হিসেবে আপনি তাদেরকে কি দিচ্ছেন? মেন কথা হলো বাংলাদেশের সিন্ডিকেট ভাঙা খুবই জরুরি। না হলে বাংলাদেশের আমাদের মতো দর্শকরা সবসময় এমন হতাশার মধ্যেই পড়বে। আপনি একবার চিন্তা করুন, কাল যদি ফার্স্ট থেকে ফাহমিদুল, সমিত সোম সহ জায়ান এবং জামাল ভুঁইয়া সেকেন্ড হাফে এসে যদি খেলাটা হতো তাহলে ফলটা অবশ্যই অন্যরকম হতে পারত। ফুটবল খেলার আসল কারিগর হচ্ছে কোচ, এবং কোচের প্ল্যান অনুযায়ী প্লেয়াররা খেলে। এখানে আপনি যদি কোচই যদি কোনো প্ল্যানিং না করে, খেলার টাকলা নিজে কি প্ল্যানিং করে কি করে কিছুই বোঝা যায় না। আপনি বাংলাদেশের পুরো 3টে গোলই যদি দেখেন তাহলে 3টে গোলে কোনো টিমওয়ার্ক বা কোনো কিছুই ছিল না। ফার্স্ট গোল হামজার অসাধারণ একটি ফ্রি কিকের কারণে, সেকেন্ড গোলটি আসে গোলকিপারের ভুলের কারণে, গোলকিপারের হাত থেকে বল বেরিয়ে যাওয়ায় মোরসালিন শট করে এবং গোল করে। 3 নম্বর গোলটিতে মোরসালিন কর্নার কিক নেয়, সামনে কামারগোর মাথায় লেগে দেন হচ্ছে সমিত সোমের কাছে বল যায় এবং সমিত সোম গোল করে। এখানে কামারগো যদি বলটা ক্লিয়ার করতো তাহলে জীবনের গোলটা হতো না। এখানে 3টি গোলের ভিতরে কোনো টিমওয়ার্ক বা কোনো পাসিং বা কোনো ক্রসের মাধ্যমে গোলগুলো হয়নি। আপনাদের আবেগ দিয়ে না ভেবে বাংলাদেশ ভালো খেলেছে। হ্যাঁ, বাংলাদেশ সেকেন্ড হাফে যখন 58 মিনিটে সমিত সোম, জামাল ভুঁইয়া, তাজউদ্দিনকে তুলে জায়ানকে নামানো হলো, তারপর লেফট সাইড থেকে একের পর এক ক্রস, একের পর এক অ্যাটাক হচ্ছিল, তখন মনে হচ্ছিল না বাংলাদেশ আসলেই জেতার জন্য খেলছে। ফার্স্ট হাফে বাংলাদেশের কাছে বল পজিশন ছিল কিন্তু বাংলাদেশ কোনো সুবিধা করতে পারছিল না। সব কথার শেষ কথা হলো, আপনাকে বাংলাদেশ ফুটবলকে বাঁচাতে হলে সিন্ডিকেটকে বন্ধ করতেই হবে এবং এই ধরনের কোচ হাবিয়ার কাবরেরার মতো কোচদেরকে সরাতে হবে। আপনি ম্যাচ হারুন কিন্তু একটা সৌন্দর্য আছে খেলার ভিতরে। আপনি পাসিং করুন, আপনি সুন্দর পাস করুন, গোলে শট করুন। আপনি লং থেকে শট করতেছেন, একটা বল গোলে ঢোকে না, সব যায় গোলকিপারের মাথার 200 গজ ওপর দিয়ে। সো ম্যাচ হারলেও আপনার খেলার ভিতরে একটা সৌন্দর্য থাকলে আমাদের দর্শকদের মনে একটু ভালো লাগে। যারা ফুটবল খেলা বোঝে, যারা ফুটবল খেলা দেখে, তারা বোঝে কোনটা ভালো খেলা এবং কোনটা কোনো রকমে অগোছালো একটা ম্যাচ। সো প্লিজ বাফুয়ের কাছে আবেদন, আপনারা কোচের বিষয়টিকে খেয়াল রাখুন। 14 তারিখে হংকংয়ের সাথে আরও একটি ম্যাচ আমরা দেখতে চাই। এই ম্যাচে সে কি করে, এরপরেও যদি সে কোনো প্ল্যানিং বা কোনো উন্নতি না করতে পারে তাহলে আপনি কাবরেরাকে সরিয়ে ভালো একটি কোচ নিয়ে আসুন। সবশেষে হতাশা এবং কষ্ট নিয়ে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি এবং বাংলাদেশের কোচ নিয়ে এবং সিন্ডিকেট নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।